বন্ধুরা ডাব্লিউবিপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত। বন্ধুরা, তোমাদের সামনে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স এক্সামকে টার্গেট করে নিয়ে লাস্ট মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের ম্যাথ রিজনিং জিকে মক টেস্ট আকারে ক্লাসে চলছে। আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন নেওয়া হয়েছে। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যায়। বন্ধুরা, অন স্ক্রিন আজকের ক্লাসে ফার্স্ট পয়েন্টটি দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজকের ক্লাসে যে কোশ্চেনটা নেওয়া হয়েছে এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউবিপিতে জিজ্ঞেস করা কোশ্চেন। তো ফার্স্ট পয়েন্টে যেটি আছে এখানে মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় কী করতে হবে? প্রথমে একটা রুট আছে, এই রুটের ভিতরে কী আছে আমাদের এখানে পয়েন্ট দিয়ে 0.0064। তাহলে প্রথমে আমরা রুটটাকে যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে কী আসবে আমাদের? এটা কি রুটের মানে কি দুটো দুটো করে বাইরে বেরিয়ে আসবে, মানে দুটো জিরো, পয়েন্টের পর দুটো জিরো, এবং 64 কত বেরিয়ে আসবে? 64 বেরিয়ে আসবে আমাদের কত? এখান থেকে আমাদের 8 বেরিয়ে আসবে। 64 এখানে কত? 8 বেরিয়ে আসবে। এবার চলে আসি, এটাকে যদি আমরা আবার রুট করি, কিউব আকারে যদি লিখি, তাহলে এটাকে আমরা যদি তুলে দিই এখান থেকে, তাহলে নিচে কত আসবে? 100, তিনটে জিরো নিচে চলে আসবে। এবং এটাকে যদি আমরা কিউব আকারে লিখি তাহলে 2/10 তার কিউব, 2/10 কিউব হবে আমাদের এটা। তাহলে 2/10 কিউব, এবং এই যে এখানে আন্ডার রুট এইভাবে আছে, তাহলে এখানে কি আমাদের এই রুট বাদ হয়ে যাবে, তাই আলটিমেটলি আসবে 2/10। 2/10 মানে কত আমাদের? 0.2, 0.2। এখানে কি 0.2 এসে যাবে অ্যান্সার। দেখো অপশন ডিতে আছে 0.2, অপশন ডি বন্ধুরা এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন আছে এখানে মান নির্ণয় করুন। মান নির্ণয়ের ক্ষেত্রে আমি তোমাদের এর আগেও একটি কোশ্চেন নিয়েছিলাম যে এর যখন থাকবে তখন কিসের কাজ হবে? ভাগেরও আগে কিন্তু আমাদের এর কাজ হবে। অনেকে এই জায়গায় এই ভুলটাই করে ফেলে যে আগে ভাগের কাজকে করে নেয়, তাও অনেকে তো ভাবে এর মানে তো গুণ, তারপরে গুণের কাজ করে। কিন্তু না, আমরা কি বডমাস ফর্মুলাতে দেখবে যে প্রথমে কি আমাদের আছে? ডি ফর ডিভিশন। ডি ফর কি আমাদের আছে? যেটা আছে তোমাদের এখানে বড বি, আচ্ছা সরি, ভি তো ডি তো থাকে না, বড মাস থাকে, বিওডি এমএএস। এই যে বি ফর কি ব্রেকেট, ওফের অফ, এই যে অফটাই আমাদের কিন্তু এর, সেই জন্য এর আগে কাজ হবে, তারপরে এই যে দেখো ডি আসে ডিভিশন। তো এই জায়গাটাই কিন্তু এর থাকাকালে অনেকে ভুল করে ফেলে, তো মাথায় রাখবে এই বিষয়টা। তাহলে এখানে কী আসবে আমাদের? হাফ ভাগ, হাফ ইন্টু হাফ, ডিভাইড বাই আসবে হাফ প্লাস হাফ ইন্টু হাফ, তাই তো? এরকম আসবে। তো এটাকে আবার ইকুয়াল টু করো, তাহলে কি হাফ ইন্টু 4/1, ইন্টু কেন করলাম? এই যে 2 4 ভাগ আছে, ভাগটাকে উল্টিয়ে দিলাম। নিচেরটা কত আসবে? হাফ প্লাস 1/4, উপরে এই 2 এখানে কেটে গেল, তাহলে আলটিমেটলি উপরে কত আসলো? 2/1, 2/1, ইন্টু এটা কত আসবে? 4/3। একবার এটা এ করে নিলাম, এখানে কি 4 এ আসবে, এখানে 2 + 1 মানে 3। তো এখান থেকে আমাদের কত আসছে? 8/3। 8/3 মানে কত? 3 দুগুণে 6, 2 পূর্ণ 2/3, 2 পূর্ণ 2/3 বন্ধুরা অ্যান্সার হবে 2 পূর্ণ 2/3। অপশান ডিতে আছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলো। নেক্সট আছে এখানে কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য হলো গিয়ে 14,400 টাকা। সমস্ত সম্পত্তির মূল্য কত আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো এখানে দেখো অংশ হিসেবে যখন কোশ্চেনটা দেওয়া হয়েছে, তার মানে কি আমাদের 0.36-এর অংশের দাম যদি এত হয়, তাহলে পুরো যে সম্পত্তি সেটা এক অংশ, অংশ হিসেবে আমরা পুরোটাকে কী ধরি? সবসময় এক ধরি। তার মানে এখানে 0.36-এর ভ্যালু যদি 14,400 টাকা হয়, তাহলে এক অংশের ভ্যালু কত হবে সেটাই আমাদেরকে ফাইন্ড করতে হবে। তার মানে 14,400/0.36, পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে উপরে এসে যাবে আমাদের 100। এবার এটাকে কাটাকাটি করো, 12 দিয়ে কাটলে 3 × 36, 12 দিয়ে কাটলে 12, 12 আমাদের কি 144 হয়ে থাকে, মানে এখানে 1200। এবার 3 দিয়ে আবার 12কে কাটতে পারবো, 3 4 12 মানে কি 400, 400 ইন্টু 100 মানে কি 4-এর পরে 4টে শূন্য, এই 40,000। তো অ্যান্সারটা যেটা আসবে আমাদের 40,000 বন্ধুরা। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলো। নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে। দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা, 6 কিলোমিটার/ঘন্টা বেগে হাঁটছিল। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো দেখো কীভাবে করছি। এই একটা ট্রেন যাচ্ছে এইদিকে, সরি এই একটা ব্যক্তি যাচ্ছে, এই একটা ব্যক্তি যাচ্ছে, এবং এদের পাশ দিয়ে পরবর্তীতে আরেকটি ট্রেন গেল। প্রথম অবস্থায় যে ব্যক্তিটি যাচ্ছে তার স্পিড বলা হয়েছে 3 কিলোমিটার/ঘন্টা, এবং এখানে দ্বিতীয় যে ব্যক্তিটি আছে তার 6 কিলোমিটার/ঘন্টা। ট্রেনের গতিবেগ আমাদের দেওয়া নেই, সেটাই আমাদের ফাইন্ড করতে হবে। গতিবেগটাকে ধরে নিলাম আমি কি এক্স, ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ ধরলাম এক্স, এবং ট্রেনটির দৈর্ঘ্য আমাদের ধরতে হবে।
ট্রেনটির দৈর্ঘ্যটা কেন ধরবো, কারণ ট্রেনটি যেহেতু একটি মানুষকে মানে একটি ব্যক্তিকে যখন পার করছে, তাহলে ট্রেনের যে ডিস্টেন্সটা কভার করে সেই ডিস্টেন্সটা কত হয়ে থাকে, ট্রেনের যে দৈর্ঘ্য সেই সেম দৈর্ঘ্যই আমাদের কী হয়ে থাকে, সেই ডিস্টেন্স কভার করে থাকে ট্রেনটি। তাহলে ট্রেনের যে ডিস্টেন্সটা যখন প্রথম ব্যক্তিকে পার করবে তখন যতখানি ডিস্টেন্স হবে, অবশ্যই পরবর্তীতে যে 2 নম্বর যে ব্যক্তিটি আছে তাকে যখন পার করবে দুটোরই সেম ডিস্টেন্স না, অবশ্যই সেমি ডিস্টেন্স, কারণ একটা ট্রেনের দৈর্ঘ্য তো একই হয়ে থাকে, কারণ ট্রেন তো সেই একটাই, সেহেতু ডিস্টেন্স যেটা কভার করছে ট্রেনটি সেটি সেম ডিস্টেন্স কভার করছে। এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো। এবার চলো, এবার আমরা প্রথম ব্যক্তির সাপেক্ষে, ফার্স্ট পার্সনের সাপেক্ষে, প্রথম ব্যক্তির সাপেক্ষে আমরা ডিস্টেন্স দূরত্বটাকে বের করছি। দুটোরই ক্ষেত্রে দূরত্ব বের করবো এবং দূরত্বটাকে ইকুয়াল টু করে দেবো। দুজনের ক্ষেত্রে আমি আলাদা আলাদা ডিস্টেন্স বের করবো, দুটো ডিস্টেন্সকে ইকুয়াল করে দেবো। কারণ দুটো ডিস্টেন্স এই কারণে ইকুয়াল টু করে দেবো, কারণ যেহেতু ট্রেনটা সেম ট্রেন মানে সেম ডিস্টেন্স কভার করছে। তো এখানে দেখো প্রথমটার ক্ষেত্রে যেটা আছে, যখন এটা যাচ্ছে, যখন এই যে এখানে আমাদের যেটা এ আছে কী বলে, ব্যক্তিটি কত যাচ্ছে, আমাদের 3 কিলোমিটার হাঁটছে এবং ট্রেনের গতিবেগ আছে 1 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এদের আপেক্ষিক যে গতিবেগ, সে আপেক্ষিক গতিবেগটা কী হয়ে যাবে আমাদের, এক্স মাইনাস থ্রি কী বন্ধু হয়ে যাবে, এখানে আমাদের আপেক্ষিক গতিবেগ। এইবার যখন ওই এটাকে পার করছে, কি বলে, আমাদের ট্রেনটা যখন পার করছে, তাহলে এটা হয়ে গেল আপেক্ষিক গতিবেগ। এবার এখানে আমাদের যে ডিস্টেন্স, সে ডিস্টেন্স কী ধরেছি আমি, ডি। ডিস্টেন্স জিজ্ঞাসা আমাদের কী হয়, গতিবেগ ইন্টু টাইম, তার মানে এর সঙ্গে আমরা টাইমকে গুণ করব। টাইম কত, প্রথম ব্যক্তিকে 9 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে এখানে টাইমটা কত হয়ে যাবে আমাদের 9। এই পরবর্তী 2 নম্বর ট্রেনের সাপেক্ষে ডিস্টেন্স যেটা, সেটা আপেক্ষিক দূরত্ব কত হয়ে যাবে, এবার আপেক্ষিক স্পিড এক্স মাইনাস 6, এবং ডিস্টেন্স কত কভার করছে এখানে, ডি, এই যে ডি হয়ে গেল। এবার ডিস্টেন্স ইকুয়ালস টু কি আমাদের, স্পিড ইন্টু টাইম, টাইমটা কত এখানে 10 সেকেন্ড। এবার জাস্ট এই দুটোকে ইকুয়াল টু করে দাও, তাহলে হয়ে গেল। ইকুয়াল টুটা কেন করেছে আশা করছি বুঝতে পারছো, কারণ ট্রেনের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কিন্তু সেমই থাকছে, সেই জন্য এই দুটোকে ইকুয়াল করবো। তাহলে এখানে কি 10x মাইনাস 6 10 60 ইজিক্যালস টু 9x মাইনাস 27, এদিকে এক্স ইজিক্যালস টু আসলে কত, 33। এই 33টা কী হয়ে গেল আমাদের, ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের যে গতিবেগ, সেই গতিবেগ, কারণ গতিবেগ ধরেছিলাম আমরা এক্স, সেই এক্সের ভ্যালু 33। তাহলে অ্যান্সারটা কি আমাদের অপশানে 33 কিলোমিটার পার ঘন্টা। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলো। নেক্সট যেখানে পিতার বয়স তার পুত্রের বয়স, আচ্ছা, তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। এখানে 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হলে পিতার বর্তমান বয়স কত, সেটি আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো কীভাবে করবে দেখো, যে এখানে ধরে নাও 2 পুত্র, সেই 2 পুত্র যে বয়স, সে বয়সের যোগফল হলো এক্স, তাহলে পিতার বয়সটা কত হয়ে যাবে বলো তো, 3x। কেন 3x হচ্ছে, এই যে দেখো 2 পুত্রের বয়সের যোগফল পিতার যেটা আছে বয়সের 3 গুণ, তাহলে পিতার 3 গুণ এবং এদের 2 ছেলের বয়সের যোগফল যেটা আছে ধরে নিলাম কত, আমি এক্স ধরে নিলাম। এবার চলে আসি, বলা হয়েছে 20 বছর পরে, 20 বছর পরে চলে আসি, 20 বছর পরে এবার কি পিতার বয়স কত হবে, পিতার বর্তমান যে বয়সটা যদি 3x হয়ে থাকে, পিতার যদি বর্তমান বয়স 3x হয়ে থাকে, তাহলে 20 বছর পরে কত হবে, 3x প্লাস 20। এই এবার এখানে 2 পুত্রের বয়স 20 বছর পরে কত হয়ে যাবে, এক্স প্লাস 20, তাই কি, জি না, 2 পুত্র আছে, দুজন যেহেতু পুত্র আছে তাদের যোগফলটা কি আরও একটা 20 হবে, কারণ দুজনের 20 করে বাড়বে, 20 কী হয়ে যাবে ওদের 40 হবে, তাহলে দুজনের কত বাড়বে, এক্স প্লাস 40। এবার এখানে বলা হয়েছে যে যোগফল এটি সমান, এই যে দেখো ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে সমান, তার মানে 3x প্লাস 20 এটাই ইজিক্যালস টু আমাদের এক্স প্লাস 40। তাহলে এই এক্সটাকে এইদিকে যদি নিয়ে আসি, তাহলে 2x ইজিক্যালস টু 20, এক্স ইজিক্যালস টু 10, এক্সের ভ্যালু কত আসলো 10, এবং কী চাওয়া হয়েছে আমাদের, পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স 3x, 3 ইন্টু 10 মানে 30 বছর, পিতার বর্তমান বয়স কত, 30 বছর। অপশন বি বন্ধুরা এখান থেকে অ্যান্সার। আসলে যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলে আসো। নেক্সট হচ্ছে একটি আয়তক্ষেত্রের 2টি বাহুর অনুপাত 3:4, ক্ষেত্রফল 7500 বর্গমিটার, প্রতি মিটার 2.5 টাকা হিসাবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো ছোটোবেলায় এই সমস্ত অঙ্কগুলো করেছি, দেখো কিভাবে করব। এই যে ধরে নাও একটি আয়তকার, এই যে এর বলা হয়েছে কি 2টি বাহুর দৈর্ঘ্য 3:4, তাহলে আমি এই বাহুটা ধরলাম 3x, এটাকে ধরলাম 4x, ঠিক আছে, আয়তক্ষেত্র মাত্র আয়তক্ষেত্র যেহেতু।
এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়ে থাকে আমাদের? দুটি বাহুর কি গুণফল, এ ইন্টু বি হয়ে থাকে, তাহলে বাহু দুটোর গুণফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে থাকে আমাদের। তার মানে এই দুটোর গুণফল কত? 12 এক্স স্কোয়ার, 3 4 12 এক্স স্কোয়ার। এটা জিজ্ঞাসা কত আমাদের? 75, এই দেওয়া আছে। এবার এখানে কাটাকাটি করব। 12 দিয়ে যদি ডাইরেক্ট কাটি, 6 12 72, 73 74 75 30, 12 দুগুণে 24, 25 26 27 28 29 30, 6 5 12 60, 625। 12 দিয়ে ডাইরেক্ট কাটলে আসবে আমাদের 625। তাহলে এক্স স্কোয়ার ইজিকাস টু যদি 625 হয়, তাহলে এক্স ইজিকাস টু কত আমাদের? 25। এক্স মানে কি? এক্স মানে আমাদের কি হয়ে গেল এখানে? এই যে এক্স, এই এক্সকে এখানে পুট করে দাও, তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা বলো তো? এই যে এই বাহুটা। আচ্ছা, এখানে পুট করার দরকার নেই। এবারে দেখো আমাদের কী চাওয়া হয়েছে। পুট করে শুধু শুধু বের করার দরকার নেই। এখানে 75 আসবে, 3 পজিশন 75, 4 পজিশন 100, বের করার দরকার নেই। তাছাড়াও আমরা কাজ করতে পারবো। দেখো কী বলা হয়েছে, প্রতি মিটারে 2.5 টাকা করে হিসেবে খরচা হয় বেড়া দিতে। বেড়া দেওয়া মানে কি? এই 4 ধারে বেড়া দেবে। এই 4 ধার, এই 4 ধারকে কী বলা হয় বলো তো? এই 4 ধার যদি বেড়া দেওয়া হয়, এই 4 ধারকে আমরা ম্যাথামেটিক্যাল ভাষায় কী বলে থাকি? পরিসীমা বলে থাকি, পরিসীমা। এবং আয়তক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি আমাদের? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই হয়ে গেল আমাদের পরিসীমা। তাহলে আমরা প্রথমে পরিসীমাটাকে বের করে নিই যে তার পরিসীমা কত আছে। তার মানে 2 ইন্টু 7x, 7 ইন্টু এক্স মানে কত? 25। তাহলে 25 দুগুণ 50 ইন্টু 7 5 7 35, 350। 350 কি আসলো আমাদের? এর পরিসীমা আসলো। এইবার বলা হয়েছে প্রতি মিটার, পরিসীমা কি মিটারে এসছে, এবং প্রতি মিটার 2.5 টাকা করে খরচা হচ্ছে। তাহলে এখানে কত? 350 মিটার আছে, তাহলে 350 মিটারে কত খরচা হবে? 2.50। এখান থেকে এখানে কত? 100। এই পয়েন্টে তুলে দাও। এখানে 0 গেল, এটা গেল, এটা গেল। 35 ইন্টু 25 গুণ করো, কত আসে? 25, যেটা আছে 5 5 25, 5 হাতে 2, 5 7 3 5 15 16 17, এবং এখানে আমাদের 50। তার মানে 5 7 6 675। এখানে তোমাদের এখানে 3 দুগুণে 6, 5 10 0, 775। এক সেকেন্ড দাঁড়াও, এই জায়গাটা এ হয়েছে, আমি রিফ্রেশ করে নিচ্ছি জায়গাটাকে একটু। 35 এবং 25 গুণ করো। 5 5 25, 5 হাতে 2, 3 5 15 16 17, 35 দুগুণে 70, 5 7 8, 875 টাকা। 875 টাকা বন্ধুরা পড়বে। অপশান বি অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন চলো। নেক্সট কোশ্চিন দেখো কী বলা হয়েছে। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 টাকা পয়সা বেশি থাকে। আবার প্রত্যেককে 6 পয়সা করে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত আমাদের ফাইন্ড করতে হবে। তো দেখো কীভাবে করবো। ধরে নিই ভিখারির সংখ্যা আছে এক্স। এক্স জনকে যদি 6 পয়সা করে দেয়, তাহলে কৌশিকের কি 7 টাকা বেশি থাকে। 7 টাকা বেশি থাকে। তাহলে যদি এত করে যদি দেওয়া হয়, তাহলে তার কাছে মোট যে টাকা থাকছে, সে টাকা কত হয়ে যাচ্ছে? এত টাকা করে দিল প্লাস 7, এই হয়ে গেল তার কাছে মোট টাকা। ওনার কাছে মানে কৌশিকের কাছে মোট টাকা কত আছে? যদি 6 জনকে 6 পয়সা করে দেয়, 6 পয়সা করে দিল, প্লাস ওর কাছে 7 টাকা এখনও বেশি আছে, মানে ওর কাছে মোট আছে 6x প্লাস 7 টাকা। পরের ক্ষেত্রে আসো। পরের ক্ষেত্রে যেটা যদি 8 পয়সা করে দেয়, তার মানে 8x, তাহলে কি 5 পয়সা কম পড়ে। তার মানে কি ওনার কাছে যদি মোট যত আছে তার থেকে কি -5, মানে -5 পয়সা, মানে কি আরও বেশি এক্সট্রা লেগে যায় তার। 5 পয়সা যেহেতু কম পড়ছে, মানে কি তাকে আরও কারো কাছ থেকে ধার নিতে লাগছে, বা তাকে আরও কোথার থেকে নিতে হচ্ছে। তার মানে তখন তার কাছে মোট কত আছে? 8x - 5। তাহলে এই দুটোই যেহেতু তার কাছে মোট টাকা, তাহলে এই দুটোই ইকুয়াল। তাহলে এখানে 6x + 7, এটাই ইকুয়াল টু আমাদের 8x - 5। বুঝতে পেরেছো আশা করছি বিষয়টা। তো এখানে কী আসবে আমাদের? 2x = 12, x = কি 6। এক্স আমরা কী ধরেছি? ভিখারির সংখ্যা। তাহলে আছে কজন? 6 জন। অপশন এ বন্ধুরা অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলো। নেক্সট কোশ্চিন দেখো কী বলা হয়েছে এখানে। একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদী অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয়, তবে স্রোতের বেগ কত আমাদেরকে ফাইন্ড করতে বলা হয়েছে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, ট্রিকি কোশ্চেন আছে এখানে, একটু ট্রিকি করে করা আছে কোশ্চেনটা। দেখো এখানে যে মিনিট আছে, এই যে এটা দেখো মিনিট আছে, এবং ইউনিটটা অ্যান্সার কিসে চাওয়া হয়েছে? ঘন্টায় আবার চাওয়া হয়েছে। তো দেখো কীভাবে করবে। যে এই যে হলো গিয়ে নদীটা,
এই নদী, নদীর ডিস্টেন্স দেওয়া আছে কত আমাদের 100 মিটার, 100 মিটার চওড়া এই যে নদীর যে ডিস্টেন্স। প্রথমে বলা আছে স্থির জলে নদীটি অতিক্রম করতে সময় নেয় কত 4 মিনিট সময় নেয় স্থির জলে। এটা অতিক্রম করতে কত টাইম নেয় স্থির জলে, স্থির জলে কত 4 মিনিট সময় নেয়। তার মানে স্থির জলে তার গতিবেগ কত, স্থির জলে গতিবেগটা কী ধরি আমরা এক্স, স্থির জলে কি নৌকোর গতিবেগ বা স্থির জলে ব্যক্তির গতিবেগ কী ধরি আমরা এক্স ধরি। তাহলে গতিবেগ ইজ টু কী হয় আমাদের ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম কত 4 মিনিট, মিনিটটাকে আমাদের ঘন্টায় কনভার্ট করতে হবে, তাহলে ইন্টু আমাদের কি একটা 60 গুণ করবো, ঘন্টায় এখানে আছে যেহেতু, তাহলে এখানে কী আসবে 4×15, তার মানে এখানে কি আমাদের 1500। যদি স্থির জলে যদি যায় তাহলে তার এখানে কি এসে যাচ্ছে আমাদের 1500, এখানে স্পিডটা চলে আসছে। এক্স ইজ টু কী ধরলাম আমরা এখানে স্থির জলে, হ্যাঁ স্থির জলে ওর গতিবেগটা কত চলে আসছে এখানে আমাদের 1500 মিটার পার সেকেন্ড, মিটার পার এখানে ঘন্টা, এটা মিটার পার ঘন্টা আসছে। তারপরে এবার পরবর্তীতে কি বলা হয়েছে স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়, মানে স্রোতের প্রতিকূলে মানে উল্টো দিকে, এদিকে স্রোত বইছে এই উপরের দিকে ইনি আসছেন, তাহলে স্রোতের প্রতিকূলে যখন আছে টাইম নিচ্ছে তখন আমাদের কি স্রোতের প্রতিকূল মানে কি বলতো, স্রোতের প্রতিকূল মানে কি সেখানে স্থির জলে নৌকোর গতিবেগ আছে, মানে সেটা কি হয় আমাদের এক্স মাইনাস ওয়াই হয়, অ্যাকচুয়ালি এক্স মাইনাস ওয়াই হয়, সেই এক্স মাইনাস ওয়াই বলা হচ্ছে কত এখানে 100/5 ইন্টু 60, তাহলে এটা কাটো 5×12, তার মানে 1200। তাহলে যেটা আছে তোমাদের যে যখন উল্টো দিকে আসছে আর কি স্রোতের প্রতিকূলে আসছে তখন ওনার যে গতিবেগ সে গতিবেগ হচ্ছে কত 1200 মিটার পার সেকেন্ড। এইবার এখানে বলা হয়েছে যে স্রোতের বেগটা নির্ণয় করতে হবে আমাদের। তো এই যে দেখো আমরা স্থির জলে নৌকোর বেগ পেয়েছি 1500 এবং নৌকোর বেগ মাইনাস স্রোতের বেগ পেয়েছি 1200। এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা খুব সহজেই বের করে নিতে পারবো না। ওয়াইয়ের ভ্যালু কী হবে আমাদের 1500 মাইনাস 1200 মানে কি আমাদের 300 মিটার পার হাওয়ার, মিটার পার ঘন্টা, যে স্রোতের গতিবেগ সেটি কি 300 মিটার পার ঘন্টা। অপশন ডি বন্ধুরা এখানে অ্যান্সার হবে। আসলে যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন চলে আসবো, দেখো কী বলা হয়েছে কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলেন 2 বছরের জন্য এত টাকা, 2 বছরের জন্য এত টাকা, এবং তারপর আরও 5 বছরের জন্য এত টাকা, যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার কত তা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো দেখো কীভাবে করবো আমরা, অ্যামাউন্ট অফ 2 ইয়ার, 2 বছরের সুদে মূলে, যে সুদে মূলে হয়েছে কত 720 টাকা, এবং অ্যামাউন্ট অফ 5 ইয়ার, এই জায়গাটা অনেকে ভুল করে, এখানে 5 হবে না, এখানে হবে আমাদের 7। কেন 7 হবে দেখো তো, এখানে কি বলা হয়েছে যে 2 বছরের জন্য এত টাকা হয়েছে, তারপর আরও কথাটা কি বোঝায়, তারপর মানে 2 বছর তো ছিল, তারপর আরও 5 বছর, তার মানে আলটিমেটলি 7 বছর পরে গিয়ে দাঁড়িয়েছে এটা কি 1020 টাকা, তার মানে এখানে কি 1020 টাকা, এটা হলো গিয়ে S7। এইখান থেকে আমাদের I5 ডাইরেক্ট বেরিয়ে আসে, I5 ডাইরেক্ট আমাদের বেরিয়ে আসে, কারণ আমাদের কি প্রিন্সিপাল ইজিকালস টু কি প্রিন্সিপাল প্লাস আমাদের ইন্টারেস্ট ইজিকালস টু অ্যামাউন্ট হয়ে থাকে, এবং প্রিন্সিপাল তো সবসময় সেমই থাকে, এখানে যদি আমরা মাইনাস করি এটাকে আর কি, যদি মাইনাস করি তাহলে 5 বছরের সুদটা খালি বেরিয়ে আসবে। 5 বছরের সুদটা কত বেরিয়ে আসবে আমাদের, 5 বছরের সুদ 300 টাকা বেরিয়ে আসবে, আমাদের নিচেরটাকে উপরেরটা মাইনাস হবে, মানে উপরেরটা 1020 থেকে 720 বাদ দাও, 300 টাকা। তাহলে 5 বছরের সুদ এত টাকা হলে সরল সুদ যেহেতু, তাহলে 1 বছরের সুদ কত আমাদের 60 টাকা 1 বছরের সুদ। তাহলে এখান থেকে আমি যদি বের করি 2 বছরের সুদ কত, 2 বছরের সুদ আমাদের 120 টাকা। এবার দেখো 2 বছরের ক্ষেত্রে আমরা সব কিছুই পেয়ে গিয়েছি, 2 বছরের সুদ হয়েছে 120 টাকা, তার মানে 2 বছরের প্রিন্সিপাল, যে ওনার প্রিন্সিপাল 2 বছর না মেন প্রিন্সিপাল কত, এই যে মূলধন কত আছে 720 টাকা, এখানে কি আছে আমাদের সুদ এবং আসল আছে, এখানে সুদ এবং আসল মিলে 720 টাকা। এখান থেকে আমরা 2 বছরের সুদটাকে যদি বাদ দিয়ে দিই, 2 বছরের সুদটাকে বাদ দিয়ে তাহলে আসলটা পেয়ে যাবো, আসলটা কত পেয়ে যাবো আমরা 600 টাকা। তারপরে এবার এখানে পিআরটি অ্যাপ্লাই করে দাও, তাহলে হয়ে যাবে 2 বছরের সুদ কত আমাদের 120 টাকা, মূলধন কত আমাদের 600 টাকা, আর কত আমাদের বের করতে হবে টাইম কত 2 বছর, ডিভাইড বাই 100, এটার সঙ্গে এটা কেটে গেল, 6 দিয়ে এটাকে কাটলে 6 দুগুণ 12 20, 2 দিয়ে 20কে কাটলে 10, আর ইজিক্যালস টু 10%, আর ভ্যালু কত আসলো 10%। অপশন এ বন্ধুরা এখান থেকে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলো, নেক্সট কোশ্চিন দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা সংখ্যার অনুপাত 2:3:5
তাদের মূল্যের অনুপাত কত তা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো ধরে নাও একটি ব্যাগে 1 টাকা মানে কি 100 পয়সা, সবগুলোকে পয়সায় কনভার্ট করছি। 50 পয়সা এবং 25 পয়সার কয়েনের অনুপাত কত বলো তো? 2, 3, 5। তাহলে কয়েনের সংখ্যা আমি ধরে নিচ্ছি কতগুলো কয়েন আছে, 2x কয়েন, 3x কয়েন, 5x কয়েন। এইবার দেখো তোমার কাছে দুটো 1 টাকার কয়েন আছে, তার মানে তোমার কয়েনের ভ্যালু কত? 2 টাকা। তোমার কাছে দুটো 50 পয়সার কয়েনের ভ্যালু আছে, তাহলে মানে তোমার কাছে ক টাকা আছে? আমাদের কাছে 1 টাকা আছে। কী করে পেলে? দুটো কয়েন, দুটোরই ভ্যালু কত? 50 করে। 50 50 মানে কত? 100 পয়সা। 100 পয়সা মানে আমাদের 1 টাকা। এইভাবে পেয়ে থাকি। তো ঠিক একই জিনিস এখানে প্রতিটা কয়েনের ভ্যালু কত? 2xটা কয়েন আছে, সেই প্রতিটা কয়েনের ভ্যালু 100 পয়সা করে। তার মানে যতগুলো 100 পয়সা আছে সব 100 পয়সাগুলোকে মিলিয়ে কতগুলো টাকা এসে দাঁড়াবে, মানে কত মোট যে অ্যামাউন্টটা, যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত এসে মূল্যটা দাঁড়াবে? 200 XP মূল্য এসে দাঁড়াবে এখানে 1 টাকার ক্ষেত্রে বা 100 পয়সার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে কত আসবে? 1500 XP। এটার ক্ষেত্রে কত আসবে আমাদের? 25, 5 125 XP। এটা কি বলো তো? টাকার ভ্যালু, মোট ভ্যালু। এবার এই দেখো, এই যে ভ্যালু মানে কি মূল্য, মূল্যর এই মূল্যেরই আমাদের কি অনুপাত চাওয়া হয়েছে না? এটাই অনুপাত চাওয়া হয়েছে। তো এখানে জাস্ট অনুপাত বের করে দাও। এখানে কি 8 25 সঙ্গে আমাদের কত? 200, 25 6 25 সঙ্গে আমাদের 150, 5 25 আমাদের 125 হয়ে গেল আমাদের অ্যান্সার। 8:6:5। 8:6:5 কোনটাতে আছে? অপশন ডিতে আছে। অপশন ডি এখান থেকে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন অন্যান্য টাইমে এক্সামে কী দেওয়া হয়, যে মোট মূল্যটা আছে, সে মোট মূল্য আছে কি, ধরে নাও 100 টাকা মোট মূল্য আছে, তখন আমরা কী করবো? এই মূল্যগুলোকে সব যোগ করে দেবো। এটা ইজিকাস টু কি 100 সঙ্গে সমান হয়ে যাবে। 100 টাকাটায় পয়সা কনভার্ট করে নেবে, সেখান থেকে এক্সের ভ্যালু বের করে নেবে। এক্সের ভ্যালু এখানে পুট করে দিলেই যে কয়েনের সংখ্যা কখনো চাওয়া হয়, সেই কয়েনের সংখ্যাও তোমরা পেয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছো। তো এখানে আজকের ক্লাসে এই 10টা কোশ্চেনই নেওয়া হয়েছিল। আশা করি যে সেশনটা বন্ধু শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো। ভালো লেগে থাকলে এতক্ষণে লাইক করে দিয়েছো। যারা লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দেবে। এবং এক্সামে দেখবে আমি যে ধরনের তোমাদের অঙ্ক কদিন ধরে করিয়েছি, দেখবে যে এই ধরনের এই টাইপ অফ কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।